ইউএস বেস কোম্পানি হিসাবে আমরা পৃথিবীর প্রায় 220টা দেশে বর্তমানে অপারেটিভ আছি। সারা পৃথিবীতে আমরা মানি মুভমেন্টের কাজটাও করি। আপকামিং যেই পলিটিক্যাল পার্টি আসুক তার একটা বড় কাজ হবে বাংলাদেশে এফডিআইকে অ্যাট্রাক্ট করা। রাইট স্টেক হোল্ডারদের সাথে এনগেজমেন্টটা খুবই জরুরি যে সরকারি ক্ষমতায় আসুক। এই জুলাই আগস্টের পরে ইমিডিয়েটলি মানুষজন কিন্তু স্মল সাইজে চলে গেছিল। আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন ইজ ক্যাশ। আমি একেবারে আশ্বস্ত করতে চাই আমাদের কনজিউমারদেরকে যে প্লিজ ইউজ ডিজিটাল মিন। সবাইকে শুভেচ্ছা। সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, বণিক বার্তার অন্তর্দৃষ্টি প্রোগ্রামে আসার জন্য। আমরা 30 মিনিটের মতো গল্প করব। আপনারা যেহেতু বাংলাদেশের পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করেন, একই সঙ্গে বৈশ্বিক একটা প্রধান ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং ইনফোটেক কোম্পানি। শুরুতে আমি একটু শুনতে চাই যে একটা সমবায় কোম্পানি কিভাবে এত বড় একটা বৈশ্বিক কোম্পানি হলো। মাস্টার কার্ড তো বেসিক্যালি এই যে কোঅপারেটিভ। প্রথমত বণিক বার্তাকে ধন্যবাদ আজকে আমাকে এখানে তাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই প্রোগ্রামে আমাকে হোস্ট করার জন্য। প্রথমত মাস্টারকার্ডের যাত্রাটা প্রায় শুরু হয় প্রায় 60 বছর আগে, যখন এটা একটা চার্জ কার্ড হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে ডেফিনেটলি এটা একটা ইউএস বেস কোম্পানি হিসাবে আমরা পৃথিবীর প্রায় 220টা দেশে বর্তমানে অপারেটিভ আছি। এবং যখন আমরা অপারেটিভ আছি, মাস্টারকার্ডের একটা জিনিস হচ্ছে গিয়ে উই বিলিভ অন ইনোভেশন, উই বিলিভ অন ফিনান্সিয়াল ইনক্লুশন। আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনটাকে বা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির মধ্যে আমরা অনেক কাজ করি। আমরা প্রচুর সারা পৃথিবীতে অনেক ডিজিটাল ইকোনমি নিয়ে অনেক নতুন নতুন টেকনোলজি এনেছি, নতুন নতুন ইনোভেশন এনেছি। আসল কথা হচ্ছে কি, একটা পেমেন্ট পার্টটাকে যদি আমি প্রথমে একটু বলি যে পেমেন্টে আসলে আপনি প্রবলেম সলভ করছেন কীভাবে। আপনার একটা কনজিউমারের কী প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে বা পেইন পয়েন্ট যেটা বলে থাকি সেটা কীভাবে আপনি সলিউশন দিচ্ছেন। সলিউশনটা যদি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে সুবিধাটা হয় কি, সেই কনজিউমার ওই পেমেন্ট টুলটাকে ইউজ করে। এভাবেই মাস্টারকার্ডের উত্থান। এবং সারা পৃথিবীতে আমরা বহু দেশে এরকম বহু টেকনোলজি, এটা ফিনান্সিয়াল ইনক্লুশন হোক অথবা ইনোভেশন হোক বা সেফটি সিকিউরিটি হোক অথবা অ্যাডভাইজারি সাপোর্ট হোক, এভাবে আমরা সারা পৃথিবীতে প্রায় 220টা দেশে কাজ করি। এছাড়া একটা বড় জিনিস হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে আমরা মানি মুভমেন্টের কাজটাও করি। অর্থাৎ আমরা বাংলাদেশে যেটা বলি ওয়েজ আর্নার্স রেমিটেন্স অথবা কমার্শিয়াল পেমেন্টস, সেক্ষেত্রে আমরা ওয়েজ আর্নার্স বা আমাদের যে বিদেশে যে বাংলাদেশি ভাইরা থাকে তাদের টাকাটা খুব সহজলভ্যভাবে আমরা বাংলাদেশে এনে দিই। এবং আপনার জানার জন্য বা বণিক বার্তার যারা পাঠক তাদের জন্য বলছি যে বাংলাদেশে যত রেমিটেন্স আসে তার একটা বড় অংশ মাস্টারকার্ডের মাধ্যমে আসে। মাস্টারকার্ড কবে থেকে চিন্তা করলো যে এরকম রেমিটেন্সের মার্কেটে তারা তো বেসিক্যালি একটা পেমেন্ট সিস্টেমে কাজ করতো আর কি। আমরা শুরুটা করেছিলাম অ্যাকচুয়ালি একটা হাব মডেল দিয়ে, এটা ব্যাক ইন লাইক 14-15 দিকে। তখন আমরা অনেক রেমিটেন্স কোম্পানি দেখা যেত যে অনেক ছোট ছোট দেশে তারা একলা যেতে পারতো না, আমরা এই হাবের সাথে কানেক্ট করে বিভিন্ন দেশে তাদেরকে নিয়ে যেতাম। 2018 সালের দিকে আমরা ট্রান্সফার্স বলে একটা কোম্পানিকে অ্যাকোয়ার করি। ইটস ইউএস বেস একটা রেমিটেন্স কোম্পানি। ট্রান্সফার্স অ্যাকোয়ার করার পরে আমরা চিন্তা করলাম যে আমার পেমেন্টের যেই সলিউশনটা প্লাস এই রেমিটেন্সের যে আমার স্ট্রেংথটা, দুটো একসাথে কীভাবে ম্যারি করে একটা রাইট সলিউশন বিভিন্ন দেশে নিয়ে যাওয়া যায়। সেইখান থেকে যাত্রাটা আসলে শক্তভাবে শুরু। তার আগে ছিল 15-16 থেকে, বাট 18 অনওয়ার্ড আমাদের এই অ্যাকুইজিশনের পর থেকে আমাদের এই যাত্রাটা খুব শক্ত হয়। এবং আমরা এখন যেটা করছি, বিশ্বের এই 220টা যে দেশের কথা বলছি, এইসব দেশের মধ্যে মানি মুভমেন্টটা রিয়েল টাইম করে থাকি। এবং আমরা যখন করি আমরা দুভাবে করি। একটা হচ্ছে গিয়ে কনজিউমার টু কনজিউমার মানে মানি মুভমেন্টটাও করে থাকি, পাশাপাশি বিজনেস মানি মুভমেন্টটা পৃথিবীর অনেক দেশে করে থাকি। এই দুটার মাধ্যমে আমরা এই ভার্টিক্যালটা রেমিটেন্স বা আমাদের মানি মুভমেন্টের এই ভার্টিক্যালটাকে অনেক বড় করেছি গত 7-8 বছরে। আমি বাংলাদেশে কাজ করতে যে আপনার কি এরকম মনে হয়েছে যে এখন যেমন গ্লোবাল রেমিটেন্স মার্কেট অলমোস্ট ক্লোজ টু 1 ট্রিলিয়ন এবং বাংলাদেশের সাইজটাও 30 বিলিয়ন প্লাস, এখন মনে হয়েছে যে আমরা দেখা যায় যে অনেক চেষ্টা করে 2 বিলিয়ন 2.5 বিলিয়নের বেশি এফডিআই ওঠাতে পারি না, কিন্তু রেমিটেন্স আমাদের 30 বিলিয়ন প্লাস। তো আপনারা কাজ করতে যে মনে হয়েছে যে এখানে পলিসি লেভেলে, কমপ্লায়েন্স লেভেলে প্রচুর কাজ করার সুযোগ আছে, যেটা ভবিষ্যতে বা আমরা নির্বাচনের কথা শুনছি সেই সরকারের একটা আশু করণীয় কাজের জায়গা আছে, যে এই জায়গায় কমপ্লায়েন্স এবং এখানে কিভাবে আরও সুযোগ সুবিধা দেওয়া যায়। ওয়েজ আর্নার্স রেমিটেন্স এফডিআইটাকে যদি আলাদাভাবে দেখি, ওয়েজ আর্নার্স রেমিটেন্স তো আমাদের যে ভাই বা বোনরা সারা পৃথিবীতে থাকে তারা তাদের কষ্টার্জিত টাকাটা পাঠায়। ডেফিনেটলি এই ক্ষেত্রে একটা বড় আমরা জিনিস দেখে থাকি যে এখানে অফিসিয়াল আর আনঅফিসিয়ালের একটা বড়
রোড ব্লক আছে, অর্থাৎ আনঅফিসিয়াল চ্যানেলেও কিন্তু বাংলাদেশে প্রচুর টাকা আসে, যেটা আমাদের অনেক ভাই বোনরা না বুঝে বা বুঝে অনেক সময় পাঠিয়ে থাকে। সেই জায়গাটা আমরা কাজ করছি অ্যাওয়ারনেসের অ্যাঙ্গেলে, যাতে করে মানুষ অফিসিয়াল চ্যানেলে পাঠায়। সুতরাং ধরে নিই যদি বাংলাদেশ থেকে 12 মিলিয়ন লোক বিদেশে থাকে, 1,20,00,000 বা 1,40,00,000 লোক বিদেশে থাকে, সেখানে যেই ভলিউমটা আমাদের আসে 2.5 বিলিয়ন, এটা কিন্তু আসলে সাফিসিয়েন্ট নেই, অনেক বেশি আসার কথা। তার মানে একটা বড় অংশ এখনও, এটা কোনো হিসাব নেই, বাট একটা বড় অংশ আনঅফিসিয়ালে আসে। তো আনঅফিসিয়াল থেকে অফিসিয়ালে আনার জন্য আমাদের মতো টেকনোলজিগুলো কাজ করে। পাশাপাশি সরকার প্রদত্ত যে 2.5% একটা ইনসেন্টিভের কথা আছে, এটাতে আসলে একটু হেল্প করে। বাট সবচেয়ে বড় জিনিস হলো রেট। আপনি যদি খেয়াল করে থাকেন যে গত বছর যখন এই অলমোস্ট সেম টাইমে সরকার যখন তাদের এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তাদের রেটটাকে, আমাদের এফএক্স রেটটাকে বাজার ভিত্তিক করলো, সেই বাজার ভিত্তিক করার পরে আমরা দেখেছি যে কোনো ডলারের রেটের কোনো উত্থান বা খুব ড্রাস্টিক পতন হয়নি, একটা জায়গায় ছিল, মানে জিনিসটাকে মোটামুটি একটা জায়গায় ছিল। এতে করে কিন্তু আস্থার জায়গাটা বাড়ে আমাদের প্রবাসী ভাইদের জন্য, যে না, বাংলাদেশে টাকা পাঠাতে হলে এরকম কোনো সিচুয়েশন হবে না, আজকে পাঠালে আমি 122 টাকা পাবো, কালকে 130 টাকা পাবো। তার জন্য আস্তে আস্তে আমরা দেখছি যে এটা বাড়ছে আমাদের। এবং গত 1 বছর যদি বলি যে এটা বেশ ভালো স্ট্যাবিলিটি ছিল, মানে যে 2.5 বিলিয়ন থেকে 3 বিলিয়নের মধ্যে প্রতি মাসে। এবার আসি এফডিআইয়ের ক্ষেত্রে কিন্তু এটা বৈশ্বিক অবস্থার পাশাপাশি দেশের সামগ্রিক অবস্থাও নির্ভর করে। সেফটি সিকিউরিটি, একটা ফরেন কোম্পানি তো যদি এফডিআই মানে ইনভেস্টমেন্ট করে, তার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে, তার এই টাকাটা কি সে স্ট্যাবিলিটি থাকবে, তার টাকাটা কি থাকবে দেশে, নাকি টাকাটা নষ্ট হতে পারে, অথবা তার কি দিন শেষে প্রফিটটা রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে কোনো বাধা আছে? এই জায়গাটায় আমার মনে হয় অনেক কাজ হয়তো অতীতেও হয়েছে, গত 17-18 মাসের ইন্টারিম গভর্নমেন্টও করেছে, বাট আমার মনে হয় আপকামিং যেই পলিটিক্যাল পার্টি আসুক, তার একটা বড় কাজ হবে বাংলাদেশে এফডিআইকে অ্যাট্রাক্ট করা। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে একটা এরিয়া যেখানে আমাদের এখন পর্যন্ত অনেকগুলো অর্থনৈতিক জোন আছে, কিন্তু অনেকগুলোতেই হয়তো বা সেই পরিমাণ ফ্যাক্টরি হয় নাই, সেই জায়গাতে আপনার একটু কি মনে উদ্বুদ্ধ হয় যে করা। বাংলাদেশে যারা পলিসি মেকিং বডিতে কাজ করে আর কি, তারা অনেক সময় রাইট জায়গায় স্পট করতে পারে না যে কোন কোন কাজগুলো করলে আসলে বাংলাদেশে এফডিআই বা ফরেন কোম্পানিগুলো কাজ করবে, রাইটলি এখানে স্পটেড হয় না? বাংলাদেশের তো একটা মেজর সমস্যা হলো যে আস্থা এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানুষের যেন বাইরের মানুষের ধারণা না হয় যে এই কান্ট্রিটা সেফ, সিকিউরড এবং এখানে আপনার প্রাইভেট প্রপার্টি প্রোটেক্টেড। তো সেগুলোর ক্ষেত্রে উন্নতি না করে খালি সভা সেমিনার করে কি আসলে এফডিআই আনা যায়? না, একেবারে স্পট অন। আমার মনে হয় দুটো জিনিস, একটা হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার আর সেফটি সিকিউরিটি অ্যাঙ্গেলটা ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, সেফটি সিকিউরিটি পজিটিভ থাকতে হবে। পাশাপাশি কনসালটেশনের সভা সমিতির আবার দুই রকম আছে, একটা হলো গিয়ে করার জন্য করা, আর একটা হলো রিয়েল স্টেক হোল্ডারদের সাথে বসা। আমি যদি আমাদেরকে উদাহরণ দিই, যে আমি এই অর্গানাইজেশনে থেকে আমরাও কিন্তু আমাদের বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি। আমরা যখন বিদেশে যাই, আমাদের 220টা দেশের অন্যান্য কলিগদের সাথে দেখা করি, বা বিভিন্ন মিটিংয়ে যাই, বিভিন্ন সেমিনারে যাই, আমরা বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করি। কেন? যে এই দেশটাতে সেফটি সিকিউরিটি পার্টটাকে গত 18 মাসে হয়তো বা আমরা ওভাবে তুলে ধরতে পারি নাই, বাট বাকি যে জিনিসগুলো ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, এই যে দেশে লেবারের ক্ষেত্রে আপনি অ্যাভেলেবিলিটি অফ লেবার, কস্ট ওয়াইজ, প্রোডাকশন কস্ট অ্যান্ড এভরিথিং ইজ রিজনেবল, এই জিনিসগুলোকে আমরা সবসময় বলে আসছি। আমার মনে হয় রাইট স্টেক হোল্ডারদের সাথে এনগেজমেন্টটা খুবই জরুরি, যে সরকারি ক্ষমতায় আসুক, বি ইট ফ্রম দ্যাট সাইড, আই মিন ইনভেস্টার সাইড এবং দেশের সাইড। মানে একটা বড় অংশ বিদেশি কোম্পানিতে বাংলাদেশে কাজ করে, অনেকগুলো বিদেশি কোম্পানি করে, তারাও কিন্তু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে টু দ্য ওয়ার্ল্ড, 1 নম্বর। আর 2 নম্বর, ওই সাইডে যারা ইনভেস্ট করবে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য স্পেসিফিক 3-4টা মেজর পয়েন্ট। কী চায় একজন ইনভেস্টর? চায় যে তার টাকার সুরক্ষা, যে সে ইনভেস্ট করবে এই টাকাটা তার সুরক্ষিত আছে। সেফটি সিকিউরিটি একটা বড় জিনিস, অ্যান্ড ডেফিনেটলি কস্ট, এবং রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, তার সাথে রিপ্যাট্রিয়েশনটা যদি ঠিকমতো করা যায়, এগুলো সব কিছু মিলিয়ে যদি সরকার, যেই সরকারই আসুক ক্ষমতায়, তারা যদি এই জিনিসগুলোকে মাথায় নেয়, বাংলাদেশ তো এফডিআই না আসার কোনো কারণ নাই। কেননা আমাদের তো স্কিল আছে, আমাদের আরও স্কিল হওয়ার সুযোগ আছে। আমরা গার্মেন্টস সেক্টরে আমরা দেখিয়েছি আমরা কী পারি। এখন আপকামিং অনেক সেক্টর আসতেছে, যেগুলো আর কি গার্মেন্টস ছাড়া যে সেক্টরগুলো। ইভেন আমরা যখন বিদেশে যখন আমাদের ছেলেমেয়েরা যায়, মানে আমি এখন বলবো না খালি ওয়েজ আর্নার্স যারা তাদেরকে না, আমাদের এখন প্রচুর স্কিল লেবার যাচ্ছে তো দেশের বাইরে, তারাও কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে। তো আমি বলবো যেই সরকারই আসুক ক্ষমতায়, তাদের দুইটা জিনিস, ইনভেস্টমেন্ট সাইডটাও দেখতে হবে, রিয়েল ইনভেস্টরদের সাথে বসতে হবে। সেটা বিভিন্নভাবেই হয়, তাদের বিদেশে যে তাদের বিভিন্ন হাই কমিশনার, তার মাধ্যমে হতে পারে, অথবা ওই দেশের বিজনেস কমিউনিটি। যেমন আমার আবার একটা পার্সোনাল ব্যাপার হচ্ছে, আমি আমেরিকান কোম্পানিকে রিপ্রেজেন্ট করি, ন্যাচারালি অ্যামচেমের সাথে আমি জড়িত। এই ধরনের চেম্বারগুলোর সাথে একটু বসা, কী ধরনের তারা চাচ্ছে, তাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা কীভাবে চাচ্ছে, কোন এরিয়াটা পেইন পয়েন্ট, এমনি আপনি বলছিলেন আপনি এমচিএমের সঙ্গে কাজ করেন। তো রিসেন্টলি আমরা দেখছি যে বাংলাদেশের বিষয়ে একদিকে ইউএসের বিজনেস ইন্টারেস্ট বেড়েছে, অন্যদিকে বাংলাদেশের
পিপুল মুভমেন্টে বা বিভিন্ন এরিয়াতে টেরিফ রেস্ট্রিকশন আসছে আর কি। বাংলাদেশে আমেরিকান চেম্বারের হয়ে কাজ করার ক্ষেত্রে আপনার কাছে কি কি জিনিস মনে হয় যে সরকারের এই জায়গায় নজর দেওয়া উচিত, এই কাজগুলো করলে গ্লোবাল পজিশনিংয়ে বাংলাদেশের ইন টার্মস অফ প্রসপেক্ট এবং অন্যান্য মুভমেন্টের ক্ষেত্রে আরও বাংলাদেশের পজিশনিং অনেক ভালো হতে পারে? দেখেন, আমি মেইনলি বিজনেস পার্টটা নিয়ে কথা বলি। আমি আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে মাইগ্রেশন অথবা মানে ভিসা ইস্যুটা বা ওগুলো ট্যারিফটা পার্টটাতে তো আসলে এটা একটা উইন উইন প্রপোজিশন হয়। দুইটা অর্গানাইজেশন, দুইটা দেশ যখন কথা বলে তার সুবিধাটা সে দেখবে, আমরা আমাদের সুবিধাটা দেখবো, এটাই স্বাভাবিক। বাট বিজনেস কমিউনিটির পক্ষ থেকে যেটা আমরা বুঝতে পারি যে ডেফিনেটলি বাংলাদেশের যেই ট্যারিফটা পেয়েছে এটা অন্যান্য অনেক দেশের তো কম্পিটিটিভ ট্যারিফই ফাইনালি হয়েছে নেগোসিয়েশন টেবিলে। ইউএস ডেফিনেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা বিদেশি দেশ যখন একটা অন্য দেশের সাথে সাপোর্ট করবে, তাদেরও বিজনেস ভায়াবিলিটিটা তারা দেখবে। এটা আমরাও হয়তো বা কোনো দেশে ইনভেস্ট করার আগে এটা দেখব। তো আমরা মনে করি ট্রেড পার্টটাতে আমরা যথেষ্ট কাজ করেছি উইথ দ্য প্রথম দিকে যখন নেগোসিয়েশনটা হচ্ছিল তখন ওই লেভেল অফ ইনভলভমেন্ট ছিল না বিজনেস কমিউনিটির সাথে। পরবর্তীতে বেড়েছে এবং বাংলাদেশের যে দূতাবাস, ইউএস এম্বাসি, তারাও অনেকটা এই ব্যাপারে ক্লোজলি ইউএস কোম্পানিগুলোর সাথে কাজ করেছে টু আন্ডারস্ট্যান্ড দ্য নিড অফ দোজ কোম্পানিজ, তাদের পেইন পয়েন্টগুলোকে, এবং সবগুলোকে নিয়ে সামগ্রিকভাবে আমি মনে করি এই মুহূর্ত পর্যন্ত ভিসা রেস্ট্রিকশনের ব্যাপারটা, ভিসা রেস্ট্রিকশন ঠিক বলবো না, ভিসা যে কিছু নিয়মকানুন নতুন আসছে ওই পার্টটাকে যদি একটু সাইডে রাখি, ওটা ডেফিনেটলি এটাও ইম্প্রুভ হবে। ট্রেড নেগোসিয়েশনের পার্ট হতে বা নন ট্যারিফ পার্ট হতেই পারে, আমরা ঠিক জানি না। বাট ট্যারিফ পার্টটাতে আমরা অলরেডি উই আর ইন এ বেটার শেপ, এবং আমরা যদি এই ধরনের কন্টিনিউটি করতে পারি দুই দিক থেকেই, দের ইজ এ ট্রেড গ্যাপ না, মানে আমরা এক্সপোর্ট করি অনেক বেশি, ইম্পোর্ট করি অনেক কম। তো ওই দেশও তো চাবে তার ইম্পোর্টটাও হোক, মানে এইসব আমার মতো দেশে। আমার মনে হয় এটা আলটিমেটলি এই বাধাগুলো দূর হয়ে যাবে, কেননা ট্রেড যখন ঠিক ফুল সুইং চলবে তখন দুদেশই অনেকটা লিবারাল হবে। এবার আবার বাংলাদেশের প্রসঙ্গে চলে আসি, যে আমরা যদি ডেটার দিকে যাই আর কি, দেখব যে ক্রেডিট কার্ড প্লাস ডোমেস্টিক এবং খুব বেশি টার্নওভার না, মান্থলি অ্যাবাউট 4,000 কোটি টাকার মতো। বাংলাদেশের ইকোনমিক সাইজ এখন বলা হচ্ছে প্রায় 50 লক্ষ কোটি টাকার বেশি, যদি সরকারি হিসাবটাকে আমরা বিবেচনায় নেই। আপনার কি মনে হয় না এটা অনেক কম কম্পেয়ার টু, বা আমাদের আনব্যাংক পিপুলকে ব্যাংকিং সিস্টেমের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করেন, আপনারা গ্লোবাল পেমেন্ট সিস্টেম হিসেবে? আমরা বলি যে উই আর স্টিল স্ক্র্যাচিং দ্য সারফেস, একেবারেই মানে আমরা একেবারে তলানিতে এই মুহূর্তে আছি। কী কারণে বলছি, যে আমরা আমাদের মতো ডিজিটাল পেমেন্ট কোম্পানি বা ডিজিটাল ইকোনমি নিয়ে কাজ করি, আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন ইজ ক্যাশ। আজকেও আমি বাংলাদেশে যখন একটা কাঁচা বাজারে যাব তখন ওখানে কিন্তু নগদ টাকা ছাড়া অন্য কিছুই চলে না, ধরে নিলাম। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের একটা রিসেন্ট রিপোর্টও বলেছে যে 70% সামগ্রিক ট্রানজ্যাকশন 70% নগদে হয়, নগদ টাকা দিয়ে হয়, বাকি 30% ডিজিটাল ফর্মে হয়। এই ডিজিটাল ফর্ম পেমেন্ট খালি না, এটার মধ্যে ব্যাংক ট্রান্সফার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আমরা মনে করি এই জায়গাটায় বড় একটা কাজ করার স্কোপ আছে। আমরা এমন একটা দেশ যেখানে আমাদের ব্যাঙ্কেবল অ্যাডাল ধরা হয় প্রায় 125 মিলিয়ন, তার মধ্যে রিয়েলি যদি অ্যাকাউন্ট বলি 40 মিলিয়নের মতো অ্যাকাউন্ট, ইউনিক অ্যাকাউন্ট গেলে 32 বা 35 মিলিয়ন অ্যাকাউন্ট থাকে। তার মধ্যে ইজ এ হিউজ গ্যাপ, অর্থাৎ আমার ব্যাঙ্কেবল পপুলেশনের 1/3 ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ধরে নেওয়া যায়। আমি আপাতত 10 টাকার কৃষকের অ্যাকাউন্ট বা ওই অ্যাকাউন্টগুলোকে সাইডে রাখলাম, রেগুলার মানে সেভিংস অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টটাকে ধরলাম। আবার পাশাপাশি যদি দেখি যে আমরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের একটা বড় অংশ, প্রায় 100 মিলিয়ন ইউনিক অ্যাকাউন্ট ধরা হয়, অর্থাৎ আমার ফুললি ব্যাঙ্কেবল অ্যাডাল্টের 1/3 আসলে নাও ক্যাটার্ড, তার মানে এর বাইরে আরও প্রায় 2/3 রয়ে গেছে। এবার আসি পেমেন্ট সাইডটাতে। এখনও মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে মাঝে মাঝে, আমরা দেখি যে ডিজিটাল পেমেন্ট কতটুকু সেফ। কিন্তু দেখেন, নগদ টাকা নিয়ে যদি আমি একটা মার্কেটে যাই, আমার পিক পকেট থেকে শুরু করে অনেক কিছু হতে পারে, বা কোনো মানুষ মানে আমার থেকে হাইজ্যাক হতে পারে, টাকা ছিনতাই হতে পারে। ডিজিটালের ক্ষেত্রে এটার চান্সটা অনেক কম। আর যে সুরক্ষিত যে ডিজিটাল পন্থায় আমরা এখন বাংলাদেশে বা সারা বিশ্বে ট্রানজ্যাকশন করে থাকি, যে চিপ বেস কার্ড দিয়ে বা ডিজিটাল প্রোডাক্ট দিয়ে, টুল দিয়ে, এগুলো অত্যন্ত সুরক্ষিত। সেই ক্ষেত্রে আমার মনে হয় অ্যাওয়ারনেস নিয়ে কাজ করার একটা বিরাট সময় এসছে। আমরা সেন্ট্রাল ব্যাংকে ধন্যবাদ দিব, আমাদের বাংলাদেশ ব্যাংকে, তারা ডেফিনেটলি এটা নিয়ে অনেক কাজ করছে, এবং ক্যাশলেস বাংলাদেশ যেই ইনিশিয়েটিভটা প্রায় গত 3 বছর ধরে চলছে, এটা শুরু থেকে মাস্টারকার্ড জড়িত ছিল, একদম আইডিয়েশন থেকে এক্সিকিউশন পর্যন্ত, এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যখন প্রোগ্রাম হয়েছে উই ওয়ার আ পার্ট অফ ইট। রিসেন্টলি যেটা আমরা করছি বাংলাদেশ ব্যাংকের সাথে মিলে, যে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টদের হাতে একটা করে ডিজিটাল টুল উঠিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা কার্ড, ডেবিট কার্ড হতে পারে বা প্রিপেড কার্ড। কেন? আমরা মনে করি যে এই অবস্থায় যদি তাকে একটা
ডিজিটাল টুল হাতে উঠিয়ে দেওয়া যায়, তাদের হয়তো বা এমএফএস অ্যাকাউন্ট আছে, তারা ওটা দিয়ে মানিটা মুভমেন্টটা করে, কিন্তু আমরা দেখতে চাই মোর যে টাকাটা ডিজিটালি যাতে সিস্টেমে থাকে। আপনি বলছিলেন এইসব এমনি মানুষের খুবই কমপ্লেন, সেটা হলো যে চার্জ নিয়ে ব্যাংক যে বিভিন্ন ধরনের চার্জ কাটে, বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও বৈশ্বিকভাবে একটা কমপ্লেন আছে, লোকালিও আছে, যে আমাদের ওয়েটেড অ্যাভারেজ ডিপোজিট রেট অ্যারাউন্ড 6 to 7, কিন্তু ক্রেডিট কার্ডে দেখা যায় ব্যাংক চার্জ করে 25% পর্যন্ত। মানুষ তো এটাকে অ্যাভয়েড করতে চায় যেহেতু চার্জটা অনেক হাই, এবং রিসেন্টলি গ্লোবালিও ট্রাম্প সাহেব রিসেন্টলি ঘোষণা করেছেন যে 1 বছরের জন্য হলেও উনি এটাকে 10-এ নামিয়ে আন। আপনার কি মনে হয় যে যেহেতু এখানে পেনিট্রেশন অনেক লো, এটাকে কম্প্রোমাইজ করে এটাকে মানুষের অ্যাফোর্ডেবল করার সুযোগ আছে বাংলাদেশের ব্যাংকগুলো? আমি এভাবে দেখবো জিনিসটাকে। প্রথম কথা, আমি যেমন যদি খুব বেশি দূরে না, আমি সাউথ ইস্ট এশিয়াতেও দেখি প্রত্যেকটা দেশে কিন্তু ক্রেডিট কার্ডের ইন্টারেস্টের বাইরে বিশাল একটা মার্কআপ চার্জ হয়, ইটস ভেরি হাই, 3-5% লেভেলে। বাংলাদেশে কিন্তু এটা ভেরি লো, এটা একটা পার্ট। এবার আসি ইন্টারেস্ট পার্টটা ইজ কমপ্লিটলি ব্যাংকের জুরিসডিকশন, আমাদের জুরিসডিকশনে না। তবে আমি অ্যাজ এ কনজিউমার, যদি আমি একটা ক্রেডিট কার্ড হোল্ডার হই কোনো একটা ব্যাংকের, আমি কিন্তু অন্য কোনো কস্ট বিয়ার করছি না অ্যাপার্ট ফ্রম ইয়ারলি অ্যানুয়াল ফি। সেখানে অনেকগুলো ব্যাংক, বেশিরভাগ ব্যাংকই ওয়েভার দেয়। আর যদি আমি অন টাইম পেমেন্ট না করি, দ্যার ইজ এন ইন্টারেস্ট চার্জ। আমি অনেক লোককে দেখেছি, এবং বাংলাদেশে একটা বড় অংশ কিন্তু আমরা আমাদের ভাষায় বলি, যিনি পুরো টাকাটাই মাসের টাকা যা পেমেন্ট খরচ করেছে তার শোধ দিয়ে দেয়। সেখানে ব্যাংকের কিন্তু 1 টাকাও ইনকাম নেই, 25% তো দূরে থাক। কিন্তু হ্যাঁ, এরকম অনেক আছে যারা আলটিমেটলি টাইম মতো পেমেন্ট করতে পারে না, তখন ইন্টারেস্টের গল্পটা আসে। বাট এর বাইরে 2-একটা সেক্টর ছাড়া আমি ধরে নিব যে কিছু এরিয়ার মোবাইল ফোন কিনতে গেলে অথবা সোনার দোকানে হয়তোবা কিছু অ্যাডিশনাল চার্জ ওরা করে, কিন্তু তাছাড়া সব জায়গায় কিন্তু এখন আর কোনো কস্ট পাস অন করা হয় না টু দ্য কনজিউমার। সুতরাং কনজিউমারের জন্য একটা ডিজিটাল টুল ব্যবহার করার সুযোগ হচ্ছে, কিন্তু পাশাপাশি তার অ্যাডিশনাল কস্টটা নাই। ইন্টারেস্ট পার্টটা এটা আমার ব্যাংকেও হতে পারে, আমি যদি একটা লোন নিই কোনো একটা ব্যাংক থেকে, সেখানে আমার ইন্টারেস্ট আছে। ক্রেডিট কার্ড পৃথিবীব্যাপী নর্মাল সেভিংস অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট রেট বেশি হয়। আমি ইউএস মার্কেটের কথা বলবো, ইউএস মার্কেটের খালি ইন্টারেস্ট রেট না, ওখানে মানে আরও অনেক ধরনের চার্জার আছে যেটা বাংলাদেশে নাই। এবং আমরা আমাদের মতো যারা ডিজিটাল প্লেয়ার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে খুব কাছাকাছি কাজ করি, যাতে করে এই জায়গাটাতে, এবং আমাদের দেশই মনে হয় ওয়ান অফ দোজ ফিউ কান্ট্রিজ যেখানে ইভেন মাইক্রো মার্চেন্টের জন্য স্পেশাল রেট আছে। যারা ছোট ছোট মার্চেন্ট তাদের জন্য ভেরি স্পেশাল রেট আছে। এবং আমাদের মাস্টার কার্ডেরও আমাদের যেমন এসএমই আর এমএসএমইর একটা প্রোগ্রামই আছে, যেখানে আমরা ইমার্জিং সেক্টর বলি, ওখানে আমাদের সবগুলো চার্জ, ইভেন আমাদের যে আপনার ব্যাংক টু ব্যাংকে যে চার্জগুলো ইস্যুয়ার করে যে টাকাটা পায়, ওগুলো সব জায়গায় একদম 1/3 পর্যন্ত হয়তো খরচ নামিয়ে আনা হয়েছে। ইভেন আমি যদি এরকমও বলি যে ওয়ালেট ট্রান্সফার, যেটা আগে একসময় ছিল না, আমি এখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের কার্ড থেকে টাকা নিতে পারি। এটাও মাস্টার কার্ড ইনিশিয়েটিভ ছিল আজকে থেকে প্রায় ওই 18-19 সালের দিকেই। এবং সেখানে আমরা এমনভাবে নিচে নামিয়ে আনলাম কস্টটা, এই মানি মুভমেন্টেও আমাদের কার্ডের একটা বড় ভূমিকা হচ্ছে। সো আমার মনে হয় বাংলাদেশ এখনও পৃথিবীর অনেক দেশের তুলনায় চার্জেস এবং ইন্টারেস্টের দিক থেকে অনেক সহনীয় পর্যায়ে আছে। প্লাস আমরা যেহেতু মাইক্রো মার্চেন্টের লেভেলে আরও কমিয়ে এনেছি, অনেক বেশি কমিয়ে এনেছি, আমরা ট্র্যাকটা রাইট আছে। এখন কিন্তু মেইন দরকার হচ্ছে গিয়ে আমাদের অ্যাওয়ারনেসটা, মানুষের মধ্যে ওই ভয়টা যাতে না কাজ করে কার্ড ব্যবহার করলে অনেক বেশি খরচ। প্রচুর ফ্রডালিটির কেস শোনা যায় এবং প্রচুর কমপ্লেনও সেন্ট্রাল ব্যাংকের কাছে আছে, এবং বাংলাদেশে দু একটা ফরেন ব্যাংকের ক্ষেত্রেও এরকম কেস এসছে যে ফ্রডালিটির কেস। এগুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করেন, যে কিভাবে আসলে মানুষের মধ্যে যে প্যানিকটা, এই যে আপনি বলছিলেন যে ক্যাশলেস সোসাইটির ক্ষেত্রে মানুষের মধ্যে এক ধরনের প্যানিক আছে বা এক ধরনের ভীতি আছে, সেটার ক্ষেত্রে তো সরকারকে আশ্বস্ত, বা অনেক সময় ব্যাংক ফ্রডালিটি হয়েছে বা তার রেসপন্সিবিলিটি নেয় না, সেগুলোর ক্ষেত্রে করণীয়টা কি? ওকে, আমরা যদি ওভারঅল বৈশ্বিক ফ্রড অ্যাটেম্প ভার্সাস বাংলাদেশ দেখি, আমাদের আসলে এখন অনেক কম। কিন্তু বাংলাদেশ থেকে যে জিনিসগুলো আপনারা শুনেন বা আমরা অ্যাজ এ কনজিউমার দেখি বা বিভিন্নভাবে জানতে পারি, বেশিরভাগই কিন্তু ক্রিমিনাল ফ্রড বলতে আপনার মানে যেটা আপনি যদি কোনো রিসেন্ট 2-একটা ঘটনায় যদি দেখেন, ওটিপি গট শেয়ার্ড আর ওটিপি গট কম্প্রোমাইজড। ওটিপি কিন্তু কম্প্রোমাইজ হওয়ার কথা না, কারণ আমার ফোনটা আমার কার্ডের সাথে ট্যাগ করা, তো আমার ফোন যদি আমার পকেটে থাকে, ওটিপিটা কিন্তু আপনি জানার কথা না। ওটিপি গট কম্প্রোমাইজ। অথবা আমরা এরকম হয় যে আপনি একটা বড় লটারি পেয়েছেন, আপনি যদি এটা দেন, এটা নট অনলি কার্ড, ইভেন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসও, এগুলি মোর অফ লাইক ওই ধরনের ফ্রড যে একেবারে টেকনোলজিক্যাল ফ্রড না। দিজ আর লাইক মানুষ থেকে ওটিপি নিয়ে তাকে একটা লোভ দেখিয়ে টাকাটা হাতিয়ে নেওয়া, ওই জিনিসগুলো বেশি। বাট আমি এই জিনিসটা জায়গাটা আশ্বস্ত করতে চাই যে আমাদের মাস্টার কার্ডেরও প্রতিদিন মিলিয়ন্স অফ অ্যাটাক হয় টু আওয়ার সিস্টেম গ্লোবালি।
এবং উই আর প্রোটেক্টিং আওয়ারসেলফ, এবং সেম টেকনোলজিটা আমরা বাংলাদেশেও ইউজ করি। অর্থাৎ বাংলাদেশের কার্ড হোল্ডারদেরও ডেটাটাকে যতটুকু সিকিউর রাখার যা যা অন্য অন্য দেশে করা হয় বা ওয়ার্ল্ড ওয়াইড করা হয়, আমরা সেটাই এখানে করছি। আমি একেবারে আশ্বস্ত করতে কনজিউমারদেরকে যে প্লিজ ইউজ ডিজিটাল মিন, নগদ টাকা থেকে বেরিয়ে আসেন। এবার একটু যদি এটা সহজ করি আপনার এই পয়েন্টটাকে ধরেই, ইন্টারেস্ট কিন্তু অনলি ক্রেডিট কার্ডে, কিন্তু আমাদের আরও দুইটা প্রোডাক্ট আছে, উই কল ডেবিট কার্ড অ্যান্ড প্রিপেড কার্ড। এগুলোতে কিন্তু ইন্টারেস্ট নাই। আপনি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনি একটা ডেবিট কার্ড পাচ্ছেন, যেটা একসময় অনলি বাংলাদেশে ব্যবহার করা যেত, এখন সবগুলো ডেবিট কার্ড ইন্টারন্যাশনাল ইউজ করা যায়, ডুয়াল কারেন্সি, অর্থাৎ আপনার টাকা আপনি বিদেশে যেয়ে ব্যবহার করেন, ওখানে কোনো ইন্টারেস্টের গল্প নাই। এবার আসেন প্রিপেড কার্ড, সেটা আরেকটা লেভেল সহজ, মানে ওটার জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও দরকার হয় না। আপনি প্রিপেড কার্ডটা যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে নিতে পারেন, নিজের টাকা ভরলেন, পাসপোর্ট এন্ডোজ করলেন, এটা বিদেশে যদি যান বিদেশে ইউজ করতে পারবেন, দেশে ইউজ করতে পারবেন, এখানে কোনো ইন্টারেস্ট নাই। সো আমার কথা হচ্ছে ক্রেডিট কিন্তু হলো যে কার্ডগুলোর তো একটা লিমিট দেওয়া আছে, যার কারণে অনেকে যারা একটু বেশি এক্সপেন্স করতে চান কার্ডের বাইরে, বাংলাদেশে লিমিট থাকার কারণে মনে হয় বিশেষ করে বিরাট একটা অংশ তো চিকিৎসার জন্য যায়, সেক্ষেত্রে তো কার্ডের একটা লিমিট আছে। আপনার পয়েন্টটা খুবই ভ্যালিড। বিশেষ করে চিকিৎসার ব্যাপারটা নিয়ে আমি সেন্ট্রাল ব্যাংকের সাথে অনেকদিন ধরে পার্সু করছি। চিকিৎসার ব্যাপারটা একটা এরিয়া যে বাংলাদেশে এত বড় একটা জনগোষ্ঠী চিকিৎসার জন্য যায় এবং বেশিরভাগই নগদ টাকাই ব্যবহার করে। তারা যেটা করে সাথে করে পকেটে করে ডলার নিয়ে যায়, যে চিকিৎসাটা করিয়ে চলে আসে। কিন্তু এটা কিন্তু ডিজিটালি হওয়ার সুযোগ ছিল এবং আছে এখনও। চিকিৎসার ক্ষেত্রে যেই লিমিটটা আছে দেওয়া, যেটা ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য ট্রাভেলার্স কোটা, সেখানে আবার একটা মজার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের একটা মেডিকেল বোর্ড বলতে হবে যে এই চিকিৎসাটা বাংলাদেশে হয় না। তো বাংলাদেশে একটা মেডিকেল বোর্ড এই কথাটা বলার তো আসলে কোনো কারণ নাই, কেননা এখন তো বাংলাদেশের চিকিৎসা অনেক উন্নত, সে বলে দিবে যে ভাই এইটা হয় না, তুমি বিদেশে যাও। এটা যদি ছোটোখাটো চিকিৎসা হয় তাহলে তো আরও বলবে না। এখানে এই জায়গাটাতে আসলে বাংলাদেশ ব্যাংকের কাজ করতে হবে, এটা একটা পার্ট। এবার আসছেন আপনি ট্রাভেলার্স কোটাটা নিয়ে যদি কথা বলি, ইয়েস ইউর রাইট, $12,000 কখন হয়েছিল? আজকে থেকে 7-8 বছর আগে, যখন বাংলাদেশের রিজার্ভ হয়তো বা ছিল 10 বিলিয়নও না, 6-7 বিলিয়ন ছিল। এটা একটা এরিয়া, আসলেই এটা সেন্ট্রাল ব্যাংকের নজর দেওয়া উচিত। এই 12,000 ক্যানট স্টে। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু ট্রাভেলার্স কোটা বলে কোনো কোটা নাই। কোটাটা কোথায় থাকে? কোটাটা কীভাবে রেস্ট্রিক্ট করা হয়? যে আপনার কার্ডে যে লিমিট, ওইটার মধ্যে রেস্ট্রিক্টেড থাকে। বাংলাদেশে এই $12,000 বাড়ানোর একটা চেষ্টা আমরা করছি, বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাক্টিভলি কথা বলছি। বাংলাদেশ ব্যাংকেরও এখানে চিন্তা করা উচিত, অফিসিয়ালি 12,000 রাখবে, তাতে কি হবে, মানুষ আনঅফিসিয়ালিও স্পেন্ড করবে নগদ ডলার নিয়ে, যে সেটাকে থামাতে হলে ওনারা যদি বুঝতে চেষ্টা করে যে আসলে কত ডলার বাংলাদেশের বাইরে যাচ্ছে, এই লিমিটটাকে বাড়ানো এখন সময়ের দাবি, এটা কোনো ভুল নাই। এবার আসেন, অনেকেই চিকিৎসা ছাড়াও অনেক সময় দেখা যায় যে আপনি হোটেল বা কিছু বুক করবেন দেশের বাইরে যাওয়ার জন্য, বা এয়ারলাইন্স টিকিট কাটবেন, সেখানে অনলাইনে মাত্র $300 দেওয়া আছে। $300 আপনার আসলেই কিছু হয় না, কিছুই হয় না, একটা এয়ার টিকিট তো কাটা যায় না। হোটেল বুকিংও যদি 3-4 দিনের জন্য করেন, আপনি এর চেয়ে বেশি টাকা লাগে। এই জায়গাটাও বাংলাদেশ ব্যাংকের এই লিমিটটা উঠে দেওয়া উচিত, মানে অনলাইনের জন্য স্পেসিফিক কোনো লিমিট থাকবে না, উইদিন দ্য লিমিট হোয়াট ব্যাংক উইল অ্যালাউ, ওইটার মধ্যে যেতে থাকে। এইটা যদি হয়, আমার মনে হয় ক্রস বর্ডার ট্রানজ্যাকশন যেটা বিদেশে যে আমরা করি, সেটা ডিজিটাল পন্থায় হবে, যেটা আলটিমেটলি বাংলাদেশ সরকারের ট্র্যাকেবিলিটি বাড়াবে। তারা বুঝতে পারবে যে বাংলাদেশ থেকে কত ডলার বিদেশে স্পেন্ড হচ্ছে। এই জায়গাটাতে আসলে এটা সময়ের দাবি, লিমিটটা নিয়ে কাজ করা, বোথ ইন ট্রাভেলার্স কোটা অ্যান্ড অনলাইনে যে লিমিটটা। আপনি বলছিলেন যে বাংলাদেশের ফরেন কারেন্সি মানে রেমিটেন্সের মাধ্যমে বেড়ে যাওয়ার একটা বড় কারণ হলো যে আমাদের রেটটা অনেক বেশি স্ট্যাবল, কিন্তু এই অভিযোগও তো আছে যে এখন যেভাবে বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে আর কি, কেনার কারণে রেটটা আরেকটু অ্যাডজাস্ট হওয়ার সুযোগ ছিল, কিন্তু রেটটা অ্যাডজাস্ট হচ্ছে না। কারণ যখন বাড়ে একবারে, বাংলাদেশে তো অনেক ডেপ্রিসিয়েশন হয়েছে গত 5-6 বছরে, সেটা হয়তো ন্যায্যতাই ছিল, কিন্তু ইকুয়ালি আবার মার্কেটে যখন সাপ্লাই সাইড ইমপ্রুভ হচ্ছে, সেখানে আবার দেখা যাচ্ছে যে রেটটার কোনো রকম কারেকশন হচ্ছে না। অনেকেরই অভিযোগ, অনেক ব্যবসায়ী যারা ইম্পোর্টার, যে ঠিক আছে যখন প্রয়োজন ছিল তখন তো $40 পর্যন্ত 2 বছরের ব্যবধানে বেড়েছে, এখন তো একটু কারেকশন হওয়া দরকার। তো আপনি বলছিলেন যে মার্কেট আমরা ফেনোমেনাগুলো অ্যাডাপ্ট করার পরে, কিন্তু আসলেই কি মার্কেট ফেনোমেনা এখানে কাজ করছে, নাকি আগের মতোই সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করছে? আমি বলবো যে যেটা বাংলাদেশ ব্যাংক করছে, যে প্রয়োজনে ডলার কিনছে বা বিক্রি করছে, এইটা সারা পৃথিবীতে এই ফেনোমেনাটা আছে, যে সেন্ট্রাল ব্যাংক এই ইন্টারভেনশনটা করে। কোন ফ্রিকোয়েন্সিতে করে, কোন কতটুক পর্যন্ত করে, সেটা দেখার বিষয়, এটা 1 নম্বর। 2 নম্বর, আপনি যদি খেয়াল করেন, মার্কেট বেস এফএক্স রেট দেওয়ার পরে রেটটা কিন্তু উপরের দিকে যায় নাই, রেটটা একটু নিচের দিকে যাচ্ছিল। ওটাকে ধরে রাখার চেষ্টাটা সেন্ট্রাল ব্যাংক কেন করলো? একটু ডাবল সোডের ব্যাপার আছে। যখন আপনার রেট কমে পড়ে যাবে, মনে করেন ইম্পোর্টাররা গেইন হবে, ইম্পোর্টারদের 122 টাকা আটানোর জায়গায় হয়তো 115 টাকায় ডলার তাদের ধরা হবে। কিন্তু অপোজিট ওয়েতে যদি আমি বলি, আমার ওয়েজার্নার্সরা ইন্টারেস্ট হারাবে। ওয়েজার্নার্সরা যখন দেখবে যে আনঅফিসিয়াল ওয়েতে আমি টাকা পাঠালে পরে 125ই পাওয়া যায়,
অফিসিয়াল ইজ 115, তারা তখন আবার সেই আনঅফিসিয়াল পন্থায় টাকা পাঠানো বেড়ে যাবে। পাশাপাশি যারা এক্সপোর্ট করে তাদেরও কিন্তু ডলার 10 টাকা বা 60 টাকা বা 8 টাকা যদি কমে যায় তাদেরও একটা ইম্প্যাক্ট আছে। তো এটা একটা ডাবল সোর্ট, এখানে একটা রাইট ব্যালেন্স করাটা খুব জরুরি, যেটা বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে। বাংলাদেশ তো ধরেন যে সাউথ এশিয়ায় হাইয়েস্ট ইনফ্লেশন, এবং ইনফ্লেশন ইজ এ ওয়ান অফ দ্য টার্গেট এরিয়া ফর এনি গভর্নমেন্ট, যে কোনো সরকারের একটা বড় টার্গেট এরিয়া। তো যদি এখানে কনজিউমারকে যদি একটু অ্যাডজাস্টমেন্ট করে বেনিফিট দেওয়ার স্কোপ আছে, সেই ক্ষেত্রে কি করা উচিত না? সো এটা কোন এক্সটেন্ডে যাবে দেখেন, যখনই এই এফএক্স রেটটা বাজার ভিত্তিক করা হয় তখন একটা ভয় পাওয়া হচ্ছিল, মানে সেন্ট্রাল ব্যাংকের ভিতরে আমি এই ভীতিটা দেখেছি, আমাদের বিজনেস কমিউনিটির মধ্যে ভীতিটা দেখেছি যে এখানে যদি রেটটা বাজার ভিত্তিক করে বাজারের রেট 150 টাকা হয়ে যাবে। অনেকে আমাকেও প্রশ্ন করেছে, যেহেতু আমরা রেমিটেন্স একটা বড় প্লেয়ার, আমরা তখনও মনে করেছিলাম আমাদের মাস্টারকার্ড ইকোনমিক ইনস্টিটিউশন থেকেও একটা প্রেডিকশন দেওয়া হয়েছিল, এটা কোনোভাবেই 130 থেকে 35 টাকার উপরে যাবে না। সাপ্লাই সাইডটা যেহেতু বেড়ে গেছে, তখন দেখে ডিমান্ডটা কমে গেছে, ওই সময়টা ইম্পোর্ট কিছু রেস্ট্রিকশন ছিল, তাতে করে এটা কিন্তু ওই লেভেলে তো যাই নাই, বরঞ্চ নিচের দিকে যাওয়া শুরু করেছিল। আপনার পয়েন্টটা ভেরি ভ্যালিড, যে কনজিউমারের ইনফ্লেশন কমাতে হলে, যেহেতু আমাদের একটা বড় অংশ প্রোডাক্ট ইম্পোর্ট হয়, ডলার রেটটা কমলে পরে হয়তো বা কস্টে কিছুটা সুযোগ হবে। এবং আমরা তো দেখছি যে কনজিউমার স্পেন্ডিং বাংলাদেশে যথেষ্ট এফেক্টেড হয়েছে ইনফ্লেশনের কারণে। একেবারে নট অনলি দ্যাট, আমরা আবার আমাদের ট্রেডে দেখে থাকি, ডিজিটালি যেহেতু আমরা দেখতে পারি, টিকেট সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। এবং আমার অনেক বন্ধুরা যারা এফএমসিজি নিয়ে কাজ করে, তাদের থেকে আমি কথা বলে বোঝার চেষ্টা করেছি, আমাদের এই জুলাই আগস্টের পরে ইমিডিয়েটলি মানুষজন কিন্তু স্মল সাইজে চলে গেছিলো। আমি একটা ফ্যামিলি সাইজ টুথপেস্ট ইউজ করতাম, আমি এখন 100 গ্রাম টুথপেস্টে চলে গেছি। কিন্তু আবার 2-3 মাস পর দেখা গেল যে মানুষজন দেখেছে যে না, এটাতে কস্ট এফেক্টিভ হয় না, তারা আবার ফেরত এসছে। এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, নন এসেনশিয়াল স্পেন্ড কিন্তু মানুষ একদমই কমিয়ে দিয়েছে, অনলি এসেনশিয়াল স্পেন্ডটাই তারা বেশি করছে। এবং আপনি যদি গত কোরবানি ঈদের কথাই বলি, কোরবানি ঈদে আমরা একটা ইউজুয়ালি দেখে থাকি প্রচুর পরিমাণে ডিফ্রিজ বিক্রি হয়। আমি আমাদের বন্ধুরা যারা বিভিন্ন ইলেকট্রনিক ডিউরেবল কোম্পানিতে আছে, তাদের থেকে 2-1টা ব্র্যান্ড ছাড়া অনেকেরই বিক্রি কিন্তু গত বছর নেমে গেছে। মানুষ হয়তো চিন্তা করেছে যে আমার এই কোরবানিতে আমি না হয় ডিফ্রিজটা নাই কিনি বা ফ্রিজটা নাই কিনি, পরে চিন্তা করব। নন এসেনশিয়াল স্পেন্ড কমে গেছে, এটা 1 নম্বর। 2 নম্বর, অনেকগুলো বিদেশ কিন্তু, বিভিন্ন দেশের ভিসা কিন্তু রেস্ট্রিক্টেড আছে, আপনারা জানেন, সেখানেও মানুষজন যেতে পারছে না। ডোমেস্টিক বেড়েছে, ডোমেস্টিক ট্রানজ্যাকশনও বেড়েছে, ট্রানজ্যাকশন নাম্বার বেড়েছে, কিন্তু ট্রানজ্যাকশনের টিকিট কমে ছোটো হয়ে গেছে। কথা যদি আগে একটা ক্রেডিট কার্ডে কেউ $50 বা $50 ইকুইভ্যালেন্ট ধরে নিলাম 6,000 টাকা করতো, সেটা এখন হয়তো বা হয়ে গেছে 5,000 টাকা। এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যানালাইসিসে আমরা দেখছি। এটা একটা কারণ হতে পারে, যেটা আপনি বলার চেষ্টা করছেন, ইনফ্লেশনও এটা একটা কারণ হতে পারে। মানুষ ইনফ্লেশনের ধাক্কায় হয়তো বা চিন্তা করেছে, না আমি একটু ছোটো করি টিকিটটা, আমি হয়তো 4টা আইটেম কিনতাম একটা গ্রসারিতে, যে আমি 3টাতে সারতে পারি কিনা দেখি। এই জিনিসগুলো হচ্ছে। তো এটা একটু ডাবল সোর্ড আছে, যে আমি ইনফ্লেশনকে নামানোর জন্য আমি আমার ডলার রেটকে কমিয়ে দিলাম, সেটাতে আমার ইম্প্যাক্ট হবে ওয়েজ আর্নার্স, রেমিটেন্স অ্যান্ড আপনার। আপনি বলছিলেন যে বিপুল পরিমাণ, মানে আমাদের যে রেমিটেন্স আসে আর কি 2.5 থেকে 3 বিলিয়ন আর কি, এটা আরও বেশি হতে পারে আর কি। তো যদি এখনও বিরাট সংখ্যক এরকম রেমিটেন্স যদি আপনার ডিজিটাল পেমেন্ট সিস্টেমে না আসে বা সোর্স থেকে না আসে আর কি, সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে, যেমন হুন্ডি নিয়ে প্রচুর কথাবার্তা হয় আর কি, তো রেট এরকম মার্কেট বেস হলে রেমিটেন্স কি আসলেই অ্যাফেক্টেড হবে? ডেফিনেটলি হবে, কেননা দেখেন, একটা জিনিস যদি এভাবে দেখি আমরা, যে গত 1 বছরের কথা যদি বলি, ইম্পোর্টে কিছু রেস্ট্রিকশন ছিল একটা পর্যায়ে, কিন্তু এখন আমাদের ডলার যেই লিকুইডিটি আছে তাতে এটা রেস্ট্রিকশন থাকার কোনো প্রয়োজন নাই। এখন মানুষ কিন্তু ওয়েট করছে ইলেকশন পর্যন্ত। একটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কমোডিটি যেগুলো ঈদের জন্য বা রোজার জন্য দরকার, সেগুলো ইম্পোর্ট তো হতেই হবে, কিন্তু মানুষ একটু ওয়েট করছে অন্য ইম্পোর্টগুলো, ফ্যাক্টরি মেশিনারি থেকে শুরু করে ওই ইম্পোর্টগুলো ওয়েট করছে যে ইলেকশন কী হয়, দেশের স্ট্যাবিলিটি কী আসে, তারপর আমি ইম্পোর্টটা করি। তাতে করে কি হচ্ছে, ডলারটা কিন্তু লাগবে বাংলাদেশে, কিন্তু এই মুহূর্তে ডলার লাগবে। কেন? আমার রিজার্ভটা যদি একটা ভালো পর্যায়ে রাখা যায়, ওই যে ইম্পোর্টের প্রেশারটা আসবে আলটিমেটলি ইলেকশনের পরে, সব কিছু স্ট্যাবল হলে পরে, ওইটা তো কাভার করার মতো ক্যাপাসিটি আমাদের থাকতে হবে। তা নাহলে তো ফ্যাক্টরি মেশিনারি তখনও আসবে না। মানুষ 1.5 বছর ওয়েট করেছে, আরও 2 বছর তো নিশ্চয়ই ওয়েট করবে না। ওটার জন্য আমার ডলারও লাগবে। তো তাহলে ডলার ইনফ্লো কিন্তু আমার 2টা সোর্সই, একটা হলো ওয়েজ আর্নার্স রেমিটেন্স, একটা এক্সপোর্ট। খুব বেশি যদি নামায় দেওয়া হয় ডলার রেটটা, ওয়েজ আর্নার্সের একটা বড় অংশ আনঅফিসিয়ালে যাবে। কারণ ইম্পোর্ট, আপনি জানেন যে আমাদের দেশের ইম্পোর্ট ট্রেডের সাথে একটা হুন্ডির একটা সম্পর্ক আছে। সম্পর্ক কোন সেন্সে, যে অনেক সময় দেখা যায় আন্ডার ইনভয়েসিংয়ের টাকা, এই ধরনের টাকাগুলো মুভমেন্ট হয়, এবং যখনই এই ধরনের জিনিস বাড়ে তখন কিন্তু হুন্ডি মার্কেটটাও বাড়ে। গত 1.5 বছর ধরে যেহেতু হয়তোবা দেশ থেকে মানির সাইফেনরটা হয়তোবা কম হয়েছে, তার জন্য হয়তোবা হুন্ডি মার্কেটটা একটু
একটু অত বেশি ফ্লারিশ করতে আপনি পারেনি। নির্বাচন নিয়ে কথা বলছিলেন যে মানুষ ওয়েট করছে, জি। সবাই যারা জি। বিজনেস কমিউনিটি ওয়েট করছে, জি। যারা ফরেন কোম্পানিজ তারা ওয়েট করছে। কোন কোন এরিয়া মনে হয় যে আপনার ফাইন্যান্সিয়াল পার্ট থেকে বা ইকোনমিক অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েটের ক্ষেত্রে যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে প্রথম 100 দিন বা 200 দিন তাদের প্রায়োরিটি দেওয়া উচিত? এবং আমরা তো শুনছি বেশ কিছু কাজের কথা, একটা প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা বলছে যে তারা ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করবে, তারা ফার্মার্স কার্ড ইন্ট্রোডিউস করবে। এগুলোর ক্ষেত্রে আপনারা যারা ডিজিটাল পেমেন্ট নিয়ে কাজ করেন আপনাদের ইন্টিগ্রেশন বা ইনভলভমেন্টের কী সুযোগ আছে? সো যত ডিসবার্সমেন্ট ডিজিটালি হবে তত দেশের মঙ্গল, পিলফারেজ কমবে, সেটা কোনো ভুল নেই। গ্লোবালি এই ধরনের প্রোডাক্ট আমাদের অনেক আছে, অনেক দেশে আমাদের ফার্মার্স কার্ড, আমরা বাংলাদেশেও করেছি অনেক আগে ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে আমরা এই ধরনের প্রোডাক্ট গ্লোবালি আছে। এটাও একটা প্লাগ অ্যান্ড প্লে মডেল হবে। যখন কোনো একটা সরকার চিন্তা করবে যে আমরা এই 2-3 আইটেম দিব, মানে কার্ড দিব বা ডিসবার্সমেন্টটা ডিজিটালি করবো, প্লাগ অ্যান্ড প্লে মডেল আমরা আমাদের গ্লোবাল টেকনোলজি এনে উই ক্যান সাপোর্ট দেম। দিস ইজ নাম্বার ওয়ান। দ্বিতীয়ত আমি মনে করি দিজ আর গুড ইনিশিয়েটিভ যে ডিসবার্সমেন্টটাকে ডিজিটাল করার চিন্তা করা হচ্ছে। তবে পাশাপাশি আবার এটা মাথায় রাখতে হবে যে একটা বড় অংশ আমাদের দেশে ফ্রিল্যান্সার কমিউনিটি আছে, তাদের দেশে টাকা আনার ক্ষেত্রে কিছু টেকনোলজিক্যাল এখনও গ্যাপ আছে, সেই জায়গাটায় কাজ করার স্কোপ আছে। তবে আমরা মনে করি যে ডিসবার্সমেন্টটা যত ডিজিটালি হবে তত দেশের মঙ্গল, এবং আমাদের মতো অর্গানাইজেশনগুলো এখানে প্রচণ্ড সাপোর্ট করতে পারবে, এবং যত ডিজিটালি মুভমেন্ট হবে আমরা কিন্তু আসলে ফিনান্সিয়ালি ইনক্লুশনের দিকে আরেকটু বেটার পন্থায় যাব। আমরা উই রিয়েলি ওয়ান্ট, এটা আমাদের মাস্টারকার্ডের ডিএনএর মধ্যে ফিনান্সিয়াল ইনক্লুশন। আমরা এসএমইকে অনেকভাবে সাপোর্ট করি। এসএমই সেক্টর ইজ সামথিং আমরা কন্টিনিউয়াসলি কাজ করতেছি, কেননা এরা তো বাংলাদেশের টোটাল ইকোনমির কিন্তু জিডিপির 30% ইজ এসএমই। এই জায়গাগুলোতে যদি ঠিকমতো নজর দেয় একটা সরকার, যত আনঅফিসিয়াল যত টাকা পয়সার মুভমেন্ট হয় এটাকে যত রেস্ট্রিক্ট করতে পারে, যে 70% এখনও ক্যাশ হয় সেই 70% তো আপনি বলছিলেন যে ডিজিটাইজেশনের ক্ষেত্রে প্রধান তো আমরা দেখি যে এসএমই ক্ষেত্রেই হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন অনেক বেশি। একেবারেই। তো সেখানে কিভাবে আপনি ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করবেন? আমাদের কিন্তু পলিসি আছে, যেমন আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে যেই এসএমই সেক্টরের জন্য একটা মাইক্রো মার্চেন্টের জন্য বা এসএমই সেক্টরের জন্য অলরেডি একটা স্পেশাল রেট আছে। এটা কিন্তু ভালো, কিন্তু ইমপ্লিকেশনটা ওই পরিমাণ নাই। এখানে অ্যাওয়ারনেসটা বাড়ানো এসএমইগুলোকে কীভাবে, এবং আমি এভাবে বলি, আমি আগেও বিভিন্ন জায়গায় বলেছি যে যদি আমি এদেরকে ইনসেন্টিভ করতে পারি দ্যাট ইজ আইডিয়াল। যে তুমি যদি ডিজিটাল পেমেন্টটা অ্যাকসেপ্ট করো, তোমার কথা 2% একটা প্রণোদনা তোমাকে আগামী 3 বছর দেওয়া হবে। তাতে কি হবে, ও দেখবে যে আমার তো অ্যাডিশনাল কোনো কস্ট নাই, নগদ টাকার ব্যবহার নাই, নগদ টাকার ম্যানেজমেন্টের টেনশন নাই, আমি ডিজিটালি পেমেন্টটা পাচ্ছি। দিস উইল হেল্প। এবং এটার দুটা প্রণ হয়, একটা হলো মার্চেন্টকে, মানে এই এসএমই যারা তাদেরকে সাপোর্ট করা একটা ছোট্ট প্রণোদনা দিয়ে, এবং যিনি ব্যবহার করছে আপনার আমার মতো যারা কনজিউমার তাদেরকে বলা যে তোমরা যদি ডিজিটালি পে করো তাহলে তোমার অ্যাডিশনাল 2% ইনসেন্টিভ, আর তুমি যদি ডিজিটালি না করে ক্যাশ করো তাহলে তোমার কস্ট ইজ হায়ার দেন ডিজিটাল। এই জায়গাটায় কিন্তু কোনো সময় কাজ করা হয়নি বলতে নগদ টাকায় কিন্তু কিছু কিনলে পরে বরঞ্চ সস্তা পড়ে। আপনি যখনই এটাকে ডিজিটালি কিনতে যান দেখা যায় ভ্যাটের ব্যাপার আসে, ট্যাক্সের ব্যাপার আসে। আমি আমার পার্শ্ববর্তী দোকান থেকে একটা সাবান যদি 100 টাকায় কিনি, সেটা ডিজিটালি কিনতে গেলে অনেক সময় দেখা যায় এটা 102 টাকা পড়ে। এই জায়গাটায় সরকারের কাজ করতে হবে, যে সরকারই আসুক। অর্থাৎ এসএমই সেক্টর অথবা এই আমাদের যে মাইক্রো মার্চেন্ট সেক্টরে একটা প্রণোদনা দেওয়া এবং ইউজারদেরকে একটা প্রণোদনা দেওয়া, দুদিক থেকে যদি এই ইম্প্যাক্টটা থাকে যে ইউজাররাও ডিজিটালি দিতে যাচ্ছে, মার্চেন্টও নিতে যাচ্ছে ডিজিটালি, তাতে করে যেটা হবে যে ডিজিটাল ট্রানজ্যাকশন ত্বরান্বিত হওয়াটা খুবই সহজ হবে। কেননা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু একটা কাজ করেছে, কনভিনিয়েন্স দিয়েছে, তার জন্য মানুষ করছে। তার সাথে যদি আমাদের মতো কার্ড অথবা এরকম ডিজিটাল টুলগুলো আরও ব্যবহার হয়, আলটিমেটলি কী হবে, মানুষের ডিজিটালি ব্যবহার করার প্রবণতাটা বাড়বে, যেটা আমাদের এখন গ্যাপ আছে। শেষ করব যে মাস্টার কার্ড কীভাবে যে বৈশ্বিকভাবে বাংলাদেশের যে বিভিন্ন পরিচয় আছে, বিভিন্ন কাজ আছে, সেগুলোকে বৈশ্বিকভাবে কিভাবে পজিটিভলি তুলে ধরে বা বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের মানুষ সরকারের সঙ্গে কিভাবে এঙ্গেজমেন্ট করে, ওকে, এই বিষয়ে আমরা কথা বলে শেষ করব। প্রথম কথা আমরা এভাবে বলবো যে আমি শুরুর দিকে একটু বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের কান্ট্রি অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি টু দ্য আউটার ওয়ার্ল্ড। আমরা যখনই একসাথে বসি 220টা দেশের কান্ট্রি ম্যানেজাররা বসি, 220টা দেশের প্রতিনিধিরা বসি, সেখানে আমার দেশকে উপরে তুলে ধরার দায়িত্বটা আমাদেরই। এই কাজটা হলো আমাদের পার্সোনাল পার্সপেক্টিভ। এবার সেই মাস্টার কার্ড এজ অ্যান অর্গানাইজেশন ডেফিনেটলি মাস্টার কার্ড বাংলাদেশকে ডেফিনেটলি একটা ফোকাস কান্ট্রি হিসেবে দেখে এবং একটা ইমার্জিং টাইগার ফর নট অনলি সাউথ এশিয়া, ফর এশিয়া প্যাসিফিক ইটসেলফ। বাংলাদেশে আমরা আমরা 91 সাল থেকে এই দেশে ব্যবসা করি এবং গত 13 বছরের বেশি ধরে আমরা এখানে বাংলাদেশে একটা অফিস নিয়ে ব্যবসা করছি। আমরা বাংলাদেশে প্রচুর ইনভেস্টমেন্ট এনেছি টু ইনক্রিজ দ্য অ্যাওয়ারনেস টু দ্য কনজিউমার্স। আমরা সেফটি সিকিউরিটি অ্যাঙ্গেলে ইনভেস্ট করেছি, আমরা ডিজিটাল ইকোনমিকে প্রমোট করার জন্য ইনভেস্ট করেছি এবং ওভারঅল
রাইট প্রোডাক্ট প্রপোজিশনটা যাতে মার্কেটে আসে সেটা নিয়ে কাজ করেছি। উইল কন্টিনিউ দ্যাট অ্যান্ড উইল কন্টিনিউ আওয়ার ইনভেস্টমেন্ট ফর দিস মার্কেট ইন কামিং ইয়ার্স। এবং আমরা যেটা করব তার সাথে আমরা গ্লোবালি যে কাটিং এজ টেকনোলজিগুলো আছে সেগুলো বাংলাদেশে আরও বেশি বেশি আনবো। এবং আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু সারা পৃথিবীতে কোথাও কার্ড ইস্যু করি না। কার্ড ইস্যু করে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান, আমরা তাদেরকে সাপোর্ট করি টু ইস্যু কার্ড। আমরা আমাদের সেই জায়গাটাই কন্টিনিউ করব, বাট উইথ কাটিং এজ টেকনোলজি, উইথ সেফটি সিকিউরিটি, আমাদের গ্লোবাল এক্সপার্টিস, এই জিনিসগুলোকে এনে আমরা বাংলাদেশকে আরও ফোকাস যাতে বিশ্বের অঙ্গে করা যায়, অঙ্গনে করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করব। এবং আমরা এভাবেই করে যাই এবং বাংলাদেশের মতো একটা পটেনশিয়াল কান্ট্রিতে মাস্টারকার্ডের ফোকাস আরও বাড়বে বলে আমরা আশা করছি। ধন্যবাদ সৈয়দ মোহাম্মদ কামাল আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আজকে হোস্ট করার জন্য এখানে।